বন্ধুরা, তোমরা কি কখনো ফুটন্ত ভাতের ভিতরে বরফ দিয়ে দেখেছো কি হতে পারে? আর তার সাথে কিন্তু তোমাদের প্রত্যেকটা নতুন গৃহিণীদের জন্য জানা অজানা প্রয়োজনীয় কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে। দেখবে বন্ধুরা, এই টিপসগুলো তোমরা যদি ফলো করে কিচেনের কাজ করো, তোমাদের কিচেনের কিছুটা কাজ হলেও তাড়াতাড়ি হয়ে যাবে, আর সংসারে কিছুটা টাকা হলেও কিন্তু সাশ্রয় হয়ে যাবে। ঘন্টার কাজ একেবারে মিনিটে হয়ে যাবে। তো বন্ধুরা, আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। তো চলো আজকে তোমাদের জন্য কি কি টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, আজকে আমার প্রথম টিপস দেখো, এখন কিন্তু প্রচুর পরিমাণে এঁচড় পাওয়া যায়, আর এঁচড়টা কিন্তু আমরা অনেকেই আছি যে কিভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হয়, বা এই বছরের এঁচড় আমরা পরবর্তী বছরে কিভাবে খেতে পারবো, এরকম টিপস কিন্তু অনেকেই জানো না। তো যারা জানো না, এই টিপসটা দেখে নাও, দেখবে তোমাদের খুবই উপকারে আসবে। তো এখানে দেখো, সর্বপ্রথমে কিন্তু আমি এঁচড়টাকে ভালো করে কেটে নিয়েছি, বেছে নিয়েছি। এবার এটাকে কিন্তু হালকা করে কিন্তু আমি গরম জলে দিয়ে তোমার 30 সেকেন্ডের মতো একটু আমি নেড়ে নেব। দেখো, এঁচড়ের যে কষটা থাকে, মানে কাঁঠালের যে কষটা থাকে, সেটা কিন্তু এই যে তোমার গরম ভাপ দেওয়ার কারণে বের হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু বেশি তোমার ফুটানোর কোনো রকম কোনো প্রয়োজন নেই, একেবারে যে ফুটে যাবে এরকম করার প্রয়োজন নেই। জাস্ট দেখো, এরকম হয়ে গেলেই তোমরা নামিয়ে নেবে। তারপরে এরকম একটা ডালার ভিতরে রেখে তোমরা জলটা ঝরিয়ে নেবে। জলটা ঝরিয়ে কিন্তু অবশ্যই তোমাদেরকে এটা ঠান্ডা করে নিতে হবে। তো কিছু সময়ের জন্য রেখে দিলেই কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে। দেখো, পরবর্তীতে ঠান্ডা হওয়ার পরে এটা আমি কি করে স্টোর করব। তো এখানে দেখো, আমি একটা পলি ব্যাগ নিয়েছি, আর পলি ব্যাগের ভিতরে হচ্ছে তোমার এবার এঁচড়গুলো আমি দিয়ে দেবো। বন্ধুরা, আমি তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি, তোমরা যদি এই একই প্রসেসে এঁচড়টা যদি সংরক্ষণ করতে পারো, দেখবে এঁচড়টা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, তোমরা কিন্তু এইভাবে খেতেও পারবে। আরেকটা কথা হচ্ছে, দেখবে তোমরা যখন এঁচড়টা এরকম গরম জলে ভাপ না দিয়ে যখন ফ্রিজের ভিতর রেখে দেবে, কিছুদিন পরে দেখবে ফ্রিজের ভিতর রাখার ফলেও কিন্তু সেটা পেকে যায়, একটা খুবই খারাপ অবস্থা হয়ে যায়, আর খাওয়ার মতো অবস্থা থাকে না। তো অবশ্যই তোমরা এই এঁচড়টাকে হালকা করে গরম জলে একটু ভাপ দিয়ে দেবে। ভাপ দেওয়ার ফলে কিন্তু এই এঁচড়টার কখনোই খারাপ হয়ে যাবে না। তোমরা কিন্তু এবছরের এঁচড় সামনের বছরও কিন্তু খেতে পারবে। তো এবার কি করছি দেখো, এই পলিব্যাগটা কিন্তু ভালো করে ভাঁজ করে নেবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে পলিব্যাগটার ভিতরে যেন কোনো রকম হাওয়া না থাকে। তো হাওয়া না থাকার কারণে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো চলো, এটা আমি কিভাবে ফ্রিজে স্টোর করব সেটাই দেখাচ্ছি। তার আগে আমি কিন্তু সম্পূর্ণ হাওয়া এখান থেকে বের করে নিয়েছি। তো চলো এবার দেখাই দিই তোমাদেরকে কিভাবে তোমরা এটা ফ্রিজে রেখে দেবে। আর এটা কিন্তু অবশ্যই বন্ধুরা তোমাদেরকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। ডিপ ফ্রিজে রাখার ফলে কিন্তু এটা তোমরা অনেক দিন পর্যন্ত খেতে পারবে, আর কোনো রকম কিন্তু এঁচড়ে কোনো প্রবলেম হবে না। যেরকম এঁচড় হতো সদ্য এঁচড়, সেম কিন্তু সেরকম এঁচড়ই কিন্তু তোমরা পরবর্তীতে হবে তোমরা যখন রান্নাটা করবে। তো দেখো, আমি কিন্তু রেখে দিয়েছি। আশা করবো টিপসটা ভালো লেগেছে। তারপর চলে যাব পরবর্তী টিপসে। তো বন্ধুরা, এবারে টিপস হবে দেখো, এই বটি নিয়ে। তো অনেক সময় হয় কি, আমরা ভুলে যাই যে যদি আমরা বটিতে তেলটা লাগিয়ে এঁচড়টা কাটতে পারি, তাহলে দেখবে কিন্তু বটিতে কখনো এরকম আঠা লাগবে না। কিন্তু অনেক সময় এরকম হয় যে আমাদের মনে থাকে না বা ভুলে গিয়েছো, এরকম যদি হয়ে থাকে, তখন তোমরা এই বটি থেকে তোমরা এই দাগটা কি করে উঠাবে, মানে হচ্ছে কাঁঠালের আঠাটাকে আমরা কিভাবে উঠাবে, সেরকমই একটা টিপস কিন্তু শেয়ার করছি। তো সর্বপ্রথমে কি করতে হবে, এখানে দেখো, এক টুকরো লেবু নিয়ে লেবুটা কিন্তু ভালো করে তোমার এরকম বটির এপাশ ওপাশ দুই পাশেই কিন্তু ঘষে নিতে হবে। তারপরে কিন্তু এইভাবে একটু ঘষতে থাকতে হবে। তো লেবুটা দেওয়ার পরে এটাতে দিয়ে দেবে একটু কিছুটা পরিমাণে হারপিক। তো দেখো, হারপিকটা এইভাবে এপাশ ওপাশ দুই পাশেই কিন্তু তোমরা ব্যবহার করবে। তো হারপিকটা দেওয়ার পরেও কিন্তু লেবুর খোসাটা দিয়ে জাস্ট এইভাবে একটু ঘষে নেবে। তো দেখবে এই যে আঠাটা আছে সেটা কিন্তু একটু একটু করে কিন্তু নরম হতে শুরু করবে। তোমরা যদি চাও যে এখানে তোমরা 5-6 মিনিটের মতো একটু রেখেও দিতে পারো, কিন্তু আমি রেখে দেবো না, আমি তোমাদেরকে সরাসরি এখনই দেখিয়ে দেবো। তো দেখো, এরকম এপাশ ওপাশ দুই পাশেই কিন্তু আমি হারপিকটা লাগিয়ে নিয়েছি। আর শুধু হারপিক না, এটার সঙ্গে কিন্তু এটাতে কিন্তু আমি আরও একটা জিনিস অ্যাড করব। তার আগে হচ্ছে দেখো, আগে এই যে আঠাটা আছে সেটা কিন্তু একটু নরম হয়ে গিয়েছে। এবার হচ্ছে দেখো, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তোমার বেকিং সোডা। তো বেকিং সোডাটা দিয়েছি, সেটাও কিন্তু আমি এপাশ ওপাশ দুই পাশেই কিন্তু লাগিয়ে নেব। দেখো, বেকিং সোডা আর হচ্ছে তোমার লেবু হারপিক দেওয়ার ফলে কিন্তু কতটা আঠা শুধু শুধু উঠে গিয়েছে, একবার একটু ভালো করে খেয়াল করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। আর এটা কিন্তু একেবারে একটু আঠাও কিন্তু থাকবে না, খুবই সহজে উঠে যাবে। তো সেটাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। এবার কি করবে, এরকম একটা চামচ নিয়ে নেবে। যেহেতু আমার আঠাটা অনেকটা নরম হয়ে গিয়েছে, তার জন্য কিন্তু তোমরা এরকম করে একটা চামচের সাহায্যে তোমরা যদি এরকম একটু ঘষে নিতে পারো, দেখবে
দেখবে এটা কিন্তু একেবারে উঠে যাচ্ছে। দেখো কতটা কিন্তু উঠে গিয়েছে, একটুও কিন্তু এই পাশে নেই, শুধু জাস্ট দাগটা আছে, মানে আঠার যে অংশটা থাকে সেটা কিন্তু নেই, দেখো উঠে গিয়েছে, আর শুধুমাত্র দাগটা আছে। এভাবে কিন্তু তোমরা এক পাশ থেকে আর এক পাশেও সেম একইভাবে করে নেবে, দেখবে এটাতে দেখো কতটা আঠা উঠে যাচ্ছে। আর তোমরা যদি শুধু শুধু এটা করতে যেতে তখন কিন্তু কখনোই উঠতো না, কারণ কাঁঠালের যে কতটা পরিমাণে আঠা হয় সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। আর এটা যদি ভুলবশত যে কোনো জায়গায় লাগে সেটা কিন্তু ওঠাতে আমাদের অনেকটা প্রবলেম হয়। তো তারপরে দেখো আমি কিন্তু ওই চামচটা দিয়ে ঘষার পরে তোমাদেরকে একটু মুছে দেখাচ্ছি কতটা সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছে। আর এবার আমি তোমাদেরকে একটু ধুয়ে দেখিয়ে দিলাম যে দেখো একটু পরিমাণেও কিন্তু কাঁঠালের আঠা নেই। আশা করব টিপসটি ভালো লেগেছে। তারপর চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা এখানে দেখো আমি কিন্তু আলু কেটে রেখে দিয়েছিলাম, আর আলুটা কেটে রেখে দেওয়ার ফলে কিন্তু দেখো আমি কিন্তু আলুটাকে ধুয়েছিলাম না, তো তার জন্য কিন্তু আলুটা একেবারেই কালো হয়ে গিয়েছে। তোমরা চেষ্টা করবে আলু যখনই কাটবে তখন কিন্তু ধুয়ে সাথে সাথে কিন্তু ধুয়ে রাখবে, তাহলে দেখবে আলুটা কিন্তু কখনোই কালো হয়ে যাবে না। আর বন্ধুরা যদি আলুটা কালো হয়ে যায় তখন তোমরা কি করবে, এরকম ফ্রিজ থেকে কয়েক টুকরো বরফ এনে তোমরা এইভাবে আলুর ভিতরে দিয়ে দেবে, আলুর ভিতরে দেওয়ার পরে এটাতে জল দেবে, তারপরে দেখবে এমনি এমনি কিন্তু তোমার এই আলুর কালো দাগটা উঠে যাবে। অনেক সময় হয় কি আমরা যখন তরিতরকারি রান্না করি, এই কালো আলু দিয়ে কিন্তু তরিতরকারি রান্না করলে সেটা কিন্তু একেবারেই দেখতে ভালো লাগে না, আর রান্না করতেও কিন্তু ইচ্ছা করে না। তো এইভাবে তোমাদের আলুটা যখন কালো হয়ে যাবে তখন দেখো বরফ আর জল দিয়ে এরকম করে তোমরা একটুখানি ধুয়ে নিলেই কিন্তু তোমাদের আলুর কালো দাগটা উঠে যাবে। কতটা সহজে দেখো উঠে গিয়েছে। এখানে কিন্তু ভিজিয়ে রাখারও কোনো রকম কোনো প্রয়োজন নেই, জাস্ট এরকম হাত দিয়ে একটু কষলে কষলে ধুয়ে নিলেই কিন্তু তোমার আলুর কালো দাগটা একেবারেই উঠে যাবে। তো তোমাদেরকে কিন্তু আমি আলুটা কিন্তু ভালো করে ধুয়েও দেখিয়ে দেবো যে কতটা সুন্দর দেখো আলুর কিন্তু যে কালো দাগটা ছিল সেটা কিন্তু একেবারেই নেই। আশা করবো বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, তারপর চলে যাব পরবর্তী টিপসে। এবারে টিপস হবে বন্ধুরা দেখো এই যে সয়াবিন যে ফলটা থাকে এটা কিন্তু আমরা অনেকেই আছি যে গরম জলে ভিজিয়ে রাখি। বন্ধুরা গরম জলে ভিজিয়ে না রাখলেও কিন্তু তোমরা যদি ঠান্ডা জলে 5 থেকে 10 মিনিটের মতো এই সয়াবিনটাকে ভিজিয়ে রেখে দিতে পারো, তাহলে দেখবে এটা এমনিতেই নরম হয়ে যাবে। তোমাদের শুধু শুধু কিন্তু গরম জল করে তারপরে কিন্তু সয়াবিনটা ভেজানোর কিন্তু কোনো রকম কোনো প্রয়োজন হবে না। তোমরা রান্না করার জাস্ট 15 মিনিট আগে এটাকে একটু ভিজিয়ে রেখে দিও, দেখো কত সহজে নরম হয়ে গিয়েছে। আশা করবো টিপসটি ভালো লেগেছে। তারপর চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা এবারে টিপস হবে আমরা ভাতের ভিতরে কেন বরফ দেব। দেখো অনেক সময় কিন্তু আমরা ভাত রান্না করতে করতে আমাদের ভাতটা কিন্তু একটু বেশি ফুটে যায়, আর বন্ধুরা বেশি ফুটে গেলে কিন্তু নরম হয়ে যায়, আর নরম ভাত দিয়ে কিন্তু দেখবে যে কোনো তরিতরকারি খেতে একেবারে কিন্তু ভালো লাগে না। তরিতরকারি যদি হাজারো ভালো রান্না করা হয় শুধুমাত্র ভাতের জন্যই কিন্তু তরিতরকারিটা খেতে খুবই বাজে লাগে। তার জন্য বন্ধুরা আগে কিন্তু আমাদের ভাতটাই মেইন, তার জন্য ভাতটা আমাদের কিভাবে সুন্দর করে আমরা রান্না করতে পারবো সেরকমই একটা টিপস। দেখো বন্ধুরা অনেক সময় যদি ভাতটা তোমাদের এরকম বেশি গলে যায় বা বেশি যদি নরম হয়ে যায় তখন তোমরা সাথে সাথে কি করবে, যদি তোমাদের ফ্রিজে এরকম টুকরো টুকরো বরফ থেকে থাকে তোমরা কিন্তু ভাতটার ভিতরে সেই টুকরো টুকরো বরফগুলো দিয়ে দেবে। কয়েক টুকরো বেশি করে বরফ দিয়ে দিলে কি হবে, তোমাদের ভাতের ফ্যানটা তো অলরেডি ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা হওয়ার কারণে কিন্তু ভাতটার বেশি পরিমাণে ফোটার কোনো রকম কোনো চান্স থাকবে না। তারপরে কি করবে তোমরা, বরফটা যখন একটু পরিমাণে গলে যাবে তারপরে তোমরা ভাতটাকে মানে ফ্যানটা ঝরিয়ে নিলেই কিন্তু তোমাদের ভাতটা একেবারেই শক্ত হয়ে যাবে। মোট কথা হচ্ছে ভাতটা যখন তোমাদের মাঠটা অনেক সময় তো গরম থাকে, সেই গরম থাকার কারণে কিন্তু ভাতটা তোমার আস্তে আস্তে এমনিতেই নরম হয়ে যায়। যদি তোমরা বরফটা দিয়ে দিতে পারো সাথে সাথে তাহলে দেখবে ভাতটা তোমাদের মানে ফ্যানটা তোমাদের একটু ঠান্ডা হয়ে গিয়েছে, আর ভাতটা কিন্তু যেমন চাচ্ছ তোমরা ঠিক কিন্তু তেমনই হবে। তারপরে দেখো এইভাবে তোমরা ফ্যানটা ঝরিয়ে নেবে। তো এবার তোমাদেরকে একটু দেখাই, দেখো কতটা সুন্দর ভাতটা আমার ঝরঝরে হয়েছে। আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও ভালো লেগেছে। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিতে ভুলো না।